সাল 2001-এর এক ঠান্ডা বিকেল ছিল। দিন শেষ হচ্ছিল। আকাশে কালো মেঘ থাকার কারণে চারিদিকে অন্ধকার নেমে আসছিল। বিজয়ের দিল্লিতে আজ প্রথম দিন। কোচিং এ অ্যাডমিশন তো হয়ে গেছিল, কিন্তু থাকার জন্য ঘরের ব্যবস্থা করতে গিয়ে সারা দিন দৌড়াদৌড়িতেই বেরিয়ে যায়। বড় শহরের কোচিং আর কলেজে অ্যাডমিশন যত তাড়াতাড়ি পাওয়া যায়, তেমনি থাকার জন্য ব্যাচেলর ছেলেদের রুম পেতেও ঠিক ততটাই সমস্যা হয়। বিজয় কিভাবে রাত কাটাবে সেটা ভাবতেই তখনই খুব জোরে বিদ্যুৎ ডাকে। বিজয় নিজের ভাবনার থেকে বাইরে চলে আসে। দিল্লিতে সবসময় ভিড় জমজমাট থাকে, কিন্তু এটি দিল্লির আউটার এলাকা ছিল। যেই বাস স্টপে দাঁড়িয়ে ও বাস আসার অপেক্ষা করছিল, সেখানে আশেপাশে কেউ নজরে আসছিল না। আবহাওয়া আস্তে আস্তে খুব খারাপ হয়ে ওঠে, আর দূর দূরান্ত পর্যন্ত মানুষের কোনো চিহ্ন নজরে পড়ছিল না। আচমকা বিজয়ের মনে হলো কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে। বিজয় যেই পেছন ঘুরে তাকালো, দেখলো একটি মেয়ে জিন্স আর কুর্তি পরে দাঁড়িয়ে রয়েছে। বিজয় কিছুক্ষণ তো চুপচাপ দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়েছিল, তারপর মেয়েটার দিকে তাকিয়ে বলে, এত রাতে আপনার একা বাইরে বেরোনো উচিত হয়নি। ওয়েদারও ভীষণ খারাপ। আপনার বাড়ির থেকে আপনি ওকে ঠিক করতে পারেন, আর বাসও জানি না যে পাওয়া যাবে কি না। মেয়েটা একটু অদ্ভুতই ছিল। বিজয়ের কথা বলাতে মেয়েটা একবার বিজয়ের দিকে তাকালো, তারপর আবার চুপচাপ রাস্তার দিকে দেখল। বিজয়ের মেয়েটার এমন ব্যবহার একটু অদ্ভুত মনে হলো, তাই বিজয় আর কিছু না বলে চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে রইল। বিজয় আর মেয়েটা ক্রমাগত 40 থেকে 45 মিনিট পর্যন্ত বাস স্টপে দাঁড়িয়েছিল, এবং দেখতে দেখতে রাতের প্রায় 9:30 বেজে যায়। বিজয়ের খুব জোরে খিদেও পেয়েছিল, তাই বাসের জন্য অপেক্ষা করা আরো বেশি কঠিন হয়ে পড়েছিল ওর জন্য। আমার মনে হয় না এই রুট দিয়ে কোনো বাস যায়। তোমাকে দেখে দিল্লির মনে হচ্ছে না। তুমি কোথায় থাকো? হ্যাঁ, আমি আসলে কানপুর থেকে এসেছি ইউপিএসসির প্রিপারেশন নেওয়ার জন্য। এখানে কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছি। আপাতত এখানে থাকার কোনো ব্যবস্থা হয়নি, ঘর খুঁজতে গিয়ে তাই দেরি হয়ে গেল। তো কোথায় যাবে এখন? দেখি রেলওয়ে স্টেশনের কাছে কোনো লজে থেকে যাব। তোমার থাকার জন্য জায়গার দরকার। আচ্ছা, আমার সোসাইটিতে ফ্ল্যাট খালি আছে। যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমি হেল্প করতে পারি। ওকে, কোথায় থাকেন আপনি? এখান থেকে একটু দূরেই আমার ফ্ল্যাট আছে। আমি ওখানে রেন্টে থাকি। তুমি চলো, আমি তোমাকে আমার ফ্ল্যাট দেখাচ্ছি। এত রাতে যাওয়া কি ঠিক হবে? আপনি আমাকে অ্যাড্রেস দিয়ে দিন, আমি কাল সকালে আসবো। এটা দিল্লি, এখানে কখনো রাত হয় না। আর তুমি কি মেয়ে নাকি যে এত ঘাবড়াচ্ছ? আর এমনিও বাস স্টপে রাত কাটানো সেফ হবে না। সামনেই একটা কবরস্থান রয়েছে। কয়েকবার অনেকেই প্যারানর্মাল এক্সপিরিয়েন্স করেছে। ভূতের ওপরে তো বিশ্বাস করোই তুমি। কখনো অনুভব করেছো মাঝরাতে নিস্তব্ধতার মধ্যে কাউকে? সত্যি আপনিও? এটা কোনো সময় মজা করার? বিজয় কিছুক্ষণের জন্য ভাবলো, তারপর মেয়েটার সঙ্গে যাবার জন্য রাজি হয়ে গেল। তুমি তো কাছেই থাকো, তাহলে এত রাত পর্যন্ত বাস স্টপে কেন দাঁড়িয়েছিলে? তুমি তো হেঁটেই চলে যেতে পারতে, তাই না? আমি আমার একটা বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু মনে হয় ও আর আসবে না। নিজের বয়ফ্রেন্ডের সাথেই থাকবে আজ। এমনিতেও আমি কাউকে ভয় পাই না। আমার নাম দিশা, বারেলিতে বাড়ি আমার। কিছুদূর পর্যন্ত হাঁটার পর বিজয় আর দিশা একটা পুরনো কলোনির কাছে গিয়ে পৌঁছালো। এটা একটা সরকারি কলোনি মনে হচ্ছিল। কলোনির এন্ট্রান্সে একটা বড় লোহার দরজা, যার কিনা রং বিভিন্ন জায়গা থেকে উঠে উঠে গেছিল। কলোনিটা মনে হচ্ছে অনেকটা পুরনো আর শুনশান, একটু অদ্ভুত না? তুমি এখানে থাকতে পারো? হ্যাঁ, এখানে বেশি মানুষজন থাকে না, খালি আছে অনেক ফ্ল্যাট। এই 3 নাম্বার ফ্ল্যাটটা খালি পড়ে আছে। তুমি চাইলে আজ এখানেই থেকে যাও। আমিও এই সামনে দুটো ফ্ল্যাটের পরের ফ্ল্যাটেই থাকি। পুরো কলোনি অন্ধকারে ডুবেছিল। চারিদিকে শুধু নিস্তব্ধতা। ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই ওখানে শোনা যাচ্ছিল না। দিশাকে হাত নাড়িয়ে বাই বলে বিজয় 3 নম্বর ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে গেল। আর যখনই লাইটস অন করলো, সামনেও দিশাকে দেখতে পেল। আরে দিশা, তুমি তুমি তো চলে গেছিলে না? ভেতরে এলে কিভাবে? আরে, তোমার সাথেই তো ভেতরে এলাম। অন্ধকারে খেয়াল করনি তুমি। আচ্ছা শোনো, এখানে একটা বেডও আছে, 1 সপ্তাহ আগেই খালি হয়েছে। এই রুমটাতে তুমি থাকতে পারো। তোমার কাছে থাকার জন্য জায়গা নেই, তাই তুমি আজ রাত এখানেই থেকে যাও, সকালে দেখা হবে। বিজয় কখনো ভাবতেই পারেনি দিল্লির মতো অজানা শহরে প্রথম দিনই এত সুন্দর কোনো মেয়ের সঙ্গে ওর দেখা হবে, আর ওর এত সাহায্যও করবে সে। রাত কাটানোর জন্য বিজয় ভেতরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরই ও দিশাকে দেখতে পেল। তুমি
কোচিং করে ফেরো, এই ঘর থেকে তোমাকে কেউ বার করতে পারবে না। তুমি নিশ্চিন্ত হয়ে থাকো। কিন্তু ভাড়া? ফ্ল্যাট ওনার আমার চেনা জানা, তুমি চাইলে ভাড়া আমাকে দিয়ে দিও, আমি ওনাকে দিয়ে দেব। একটা সুন্দরী মেয়ের ওর প্রতি কনসার্ন দেখে বিজয়ের খুব ভালোই লাগছিল। আমি ব্যাংকের কোচিং করি, দুপুরে 2 ঘন্টার জন্য যাই, তারপর যখন ইচ্ছে হয় আমার সঙ্গে দেখা করতে আসতে পারো। আমার ফ্ল্যাটের নাম্বার 6। আর একটা কথা মাথায় রেখো, এখানে আউটসাইডার্স অ্যালাউ নেই, কখনো কোনো বাইরের মানুষকে এখানে নিয়ে আসবে না। আর হ্যাঁ, কলোনির লোকেরাও ডিস্টারবেন্স পছন্দ করে না, তাই কখনো কারোর দরজায় গিয়ে নক করবে না। ওকে। বিজয়ের দিল্লি ভালো লেগে গেছিল। প্রত্যেকদিন সকালে যখন ও ঘুম থেকে উঠতো, দিশার লেখা একটি গুড মর্নিং নোট ওর দরজায় লাগানো দেখতো। ওরা দুজনে একসাথে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতো আর নিজেদের ভবিষ্যতের স্বপ্ন সাজাতো। কিছুদিন পর দিশা, কলোনিতে এরকম নীরবতা থাকে, সব ফ্ল্যাট খালি নাকি? কখনো কোনো শব্দ শোনা যায় না, কখনো কাউকে আসতেও দেখা যায় না। কি ব্যাপার, তোমার কি এখানে ভালো লাগে না? বাকি মানুষের কথা কেন মনে পড়ছে? তোমাকে বলেছিলাম না যে এখানকার মানুষ ডিস্টারবেন্স পছন্দ করে না, তাই বেশিরভাগই বাড়ির ভেতরেই থাকে। না না, ভালো না লাগার মতো কোনো ব্যাপার নয়, তুমি তো আছোই আমার কাছে, আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। বিজয় অনুভব করলো এই কথা জিজ্ঞাসা করাতে দিশার চোখ একটু বদলে গেছিল আর কথাতে একটু রাগ ছিল। হয়তো দিশা পজিটিভ হয়ে গেছে, অন্য কারো কথা জিজ্ঞাসা করেছি বলে ওর হয়তো ভালো লাগেনি। যতই দিন কাটছিল ততই বিজয় দিশার আরো কাছাকাছি আসছিল। জানুয়ারির এক সুন্দর ঠান্ডা বিকেলে বিজয় নিজের ফ্ল্যাটের ছাদে দিশার কাঁধের ওপর মাথা রেখে বসেছিল। দিশা, এমনিতে তো তুমি আমার দুটো ফ্ল্যাটের পরেই থাকো, কিন্তু এই ফ্ল্যাটের দূরত্ব আমি আর সহ্য করতে পারছি না। একটা কথা সত্যি করে বলো তো, ভালোবাসো তো আমায়? অনেক বেশি, তুমি ভাবতেও পারবে না এতটা ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। ভেবে নাও, ভালোবাসলে সীমা পার করে ভালোবাসতে হবে, আর না হলে আমরা বন্ধুই ঠিক আছে। তাহলে ব্যাস, আর কোনো কথা নেই, আলাদা আলাদা ফ্ল্যাটে নয়, আমরা একসাথেই থাকবো। দিশা বিজয়ের কাঁধে মাথা রাখে এবং বিজয় ওর লম্বা চুলের সাথে খেলতে খেলতে কথা বলে। তখনই ও দেখলো কিছুটা দূরে একটা লোক ছাদে দাঁড়িয়ে ওকেই দেখে চলেছে। চলো নিচে যাই। জানি না কে লোকটা, যখনই আমি তোমার সাথে এখানে বসি এমন ভাবে তাকায় যেন আমাদেরকে কাঁচা গিলে খাবে। জানি না এটা মানুষ না ভূত, এইভাবে কে দেখে। তুমি একটু সাবধানে থেকো, আমার এই লোকটাকে একদম সুবিধার মনে হচ্ছে না। আরে, আমার ওকে দিয়ে কোনো ক্ষতি হবে না, তুমি চিন্তা করো না, ছাড়ো। বিজয়ের কথা মেনে দিশা এখন ওর ফ্ল্যাটেই শিফট হয়ে যায়। দুজনে লিভিংয়ে থাকতে শুরু করে আর একে অপরের সাথে দুজনেই খুব আনন্দে দিন কাটায়। আরে ভাই, কোচিং শেষ হওয়ার সাথে সাথে তুই এরকম ভাবে গায়েব হয়ে যাস যেন গাধার মাথার থেকে শিং। আরে ভাই, এখন তো 1 বছর হতে চলেছে, এখন তো একটু আমাদের সাথে সময় কাটা। এতটাও খারাপ নই আমরা যে তুই আমাদের সাথে দুটো কথাও বলতে পারবি না। আসলে কি বলতো, দিশার কোচিং দিনে শেষ হয়ে যায়, ও বেচারা সারাদিন আমার জন্য অপেক্ষা করে বসে থাকে, একা একা বিরক্ত হয়ে যায়, তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। দিশা, মানে তুই বিবাহিত? আরে না না, বিবাহিত নই, দিশা আমার গার্লফ্রেন্ড, আমরা দুজন একসাথে থাকি। ও ভাই, কি বলছিস? মানে বিন ফেলে হাম তেরে? তাহলে তো ভাই পদির সাথে দেখা করতেই হবে। দেখো, আমাদের মতো বেরোজগার করা ছেলেদের ওপর এত ভরসা, মেয়েটার সাথে একবার তো দেখা করতেই হবে। মোহনের কথা শুনে বিজয় ওকে নিজের সঙ্গে ফ্ল্যাটে নিয়ে যেতে রাজি হয়ে যায়। সোসাইটির কাছে পৌঁছে মোহন দেখে যে সামনে একটা পুরনো ভাঙাচোরা সোসাইটি। সোসাইটির ভেতরে যাওয়ার জন্য একটি গেট আছে, যাতে কিনা অনেক গাছপালা হয়ে রয়েছে। আধখোলা গেট দিয়ে ভেতরে যাওয়ায় সময় মোহন আশ্চর্য হয়ে চারিদিকে দেখতে থাকে। তুই এই সোসাইটিতে থাকিস? মজা করছিস আমার সাথে, তাই না? সকাল থেকে মজা করার জন্য আমাকে পেয়েছিস নাকি? না ভাই, আমি মজা করছি না, আমি সত্যি এই সোসাইটিতে থাকি। যতটুকু আমি জানি, এই সোসাইটি বিগত 6-7 বছর ধরে খালি পড়ে আছে। আরে ভাই, তুই আউটসাইডার, আমরা তো দিল্লিতেই বড় হয়েছি নাকি? আমাদেরকে বোকা বানাচ্ছিস? আরে ভাই, তোর কাছে ভুল ইনফরমেশন আছে, তুই চল, তোকে আমি আমার রুম দেখাচ্ছি। বোকা কেন বানাবো তোকে? মোহন আশ্চর্য হয়ে সোসাইটির ফ্ল্যাটগুলোকে দেখতে থাকে। তখনই ফ্ল্যাট নাম্বার 3-এর সামনে গিয়ে বিজয় দাঁড়িয়ে যায়। এটা আমার ফ্ল্যাট, চল ভেতরে যাই। মোহন ভেতরে গিয়ে দেখলো পুরো ফ্ল্যাটটাই নোংরা, চারিদিকে মাকড়সার জাল, সব দেয়ালে কালি পড়ে গেছে এবং মাটি আর ধুলো দিয়ে পুরো মেঝেটাই ঢাকা। বিজয় ভাই, ভালোই মজা করতে পারিস তুই। এই ঘরের অবস্থা দেখছিস?
এই ফ্ল্যাটের এত খারাপ অবস্থা যে এখানে কোনো মানুষ তো দূরের কথা, এখানে কোনো পশুও থাকবে না। আর তুই বলছিস যে তুই এখানে থাকিস? আমি নিজে বিশ্বাস করতে পারছি না ভাই, আমি সত্যি বলছি। বিগত 1 বছর ধরে আমি এই ফ্ল্যাটেই থাকি। আর যেমন তুই এই ফ্ল্যাটটা দেখছিস না, একদমই কিন্তু এই ফ্ল্যাটটা এরকম নয়। আমি নিজে কিছু বুঝতে পারছি না। কিছু ঘন্টা আগে যখন আমি এটা ছেড়ে গেছিলাম, মোটেও এটা এরকম ছিল না। কিছু ঘন্টার মধ্যে এই ফ্ল্যাটের অবস্থা তোরা কি করে পাল্টে গেল? আরে ভাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা। দিশা ঘরের খুব খেয়াল রাখে। কোথায় তোর দিশা? দেখতে তো পারছি না। তুই তো বলছিলিস তোর সাথে রুমেই থাকে। এমন ঘরে কোন মেয়ে থাকবে বল? তোর মাথা তো খারাপ হয়ে যায়নি? ভাই এখনো সত্য করে বল, তুই আর কি মারছিস তাই না? আরে ভাই, আমার নিজের মাথায় কাজ করছে না। আমি এসব কি দেখছি? বিজয়ের এতটুকু বলতেই ঘরের মধ্যে জ্বলতে থাকা একটি মাত্র বাল্ব ফ্ল্যাকচুয়েট করতে থাকে, আর একটা ঠান্ডা দমকা হাওয়া ওদেরকে ছুঁয়ে বেরিয়ে যায়। আর পাশের রুম থেকে দরজায় খটখট আওয়াজ হতে শুরু হয়। মনে হয় ভেতরের রুমে আছে দিশা। চল ভেতরের রুমে দেখি। বিজয় ভেতরের রুমে যায়, সেখানেও চারিদিকে নোংরাই দেখতে পায়। তখনই আবার বাইরের রুম থেকে দরজায় খটখট আওয়াজ শুরু হয়। বিজয় নিজের বন্ধুকে নিয়ে আশ্চর্য হয়ে বাইরের রুমে আসে। তখনই আবারও ভেতরের দরজা পেটানোর শব্দ শোনা যায়। ভাই আমার মনে হয় আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়াই উচিত। আমার এখানে কিছু ঠিক মনে হচ্ছে না। তো নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। তুই আমার কথা শোন, তুই কিছুদিনের জন্য নিজের বাড়ি চলে যা। তোর শরীর ঠিক নেই, আর তোর এমন অবস্থায় তোর এখানে থাকা ঠিক হবে না। 1 মিনিট দাঁড়া, আমার মনে পড়েছে। দিশা আমাকে সকালে টিফিন প্যাক করে দিয়েছিল, কিন্তু আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম। এখন ওই টিফিনটা কিচেনেই হবে। দাঁড়া। বিজয় দৌড়িয়ে কিচেনে যায় আর দেখে যে সেখানে সত্যি একটা টিফিন বক্স রাখা রয়েছে। এই দেখ, আমি বলেছিলাম না, এটা হলো আমার টিফিন। তুই এটা খুলে দেখ, এতে পাস্তা পাবি। মোহন বক্সটাকে খোলার সাথে সাথেই বক্সটা হাত থেকে পড়ে যায়। টিফিনের ভেতর থেকে যে খাবার ছিল সেখান থেকে গন্ধ আসতে শুরু হয়েছে এবং পোকাও নড়তে দেখা যাচ্ছে। আচ্ছা চল, একবার প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করে দেখি। বিজয় আর মোহন এক এক করে সব ফ্ল্যাটে যায়, কিন্তু সব ফ্ল্যাটের অবস্থাই প্রায় একই রকমই ছিল। সব ফ্ল্যাট খালি ছিল এবং নোংরা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আরে ভাই, আমি তোকে কি করে বোঝাই? এগুলো সব ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। আমি কোনো বোকা না যে আমি এত সহজে ফেঁসে যাব। তুই দাঁড়া, ওই সামনে একটা কলোনি দেখা যাচ্ছে, ওখানে একটা লোক রোজ আমার দিশাকে দেখতে থাকে। তুই চল, তাহলে তো তুই বিশ্বাস করবি যে আমি আর দিশা এই ফ্ল্যাটেই থাকি। মোহন বিজয়ের মুখে এক অদ্ভুত চঞ্চলতা দেখতে পাচ্ছিল। এমন মনে হচ্ছিল এখনই হয়তো বিজয় কেঁদে ফেলবে। বিজয়ের মন রাখার জন্য মোহন ওর সাথে সামনের কলোনিতে গিয়ে একটি বাড়ির দরজা নক করলো। কিছু মিনিটের মধ্যেই একজন শ্যামলা বড় বড় গোপালা ব্যক্তি দরজা খুলে। ইনি ওই লোক। স্যার স্যার প্লিজ সত্যি করে বলুন, আপনি আমাকে চেনেন কিনা? বিজয়ের কথা শুনে ওই লোকটা বিজয়কে মাথা থেকে পা অবধি একবার দেখলো, আর তারপর ওনার মুখের ভাব পাল্টে যায়। আরে বলুন না স্যার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরে লজ্জা পাচ্ছে এই মানুষটা এই কথাটা স্বীকার করতে, যে রোজ এক প্রেমী চোরীকে লুকিয়ে লুকিয়ে দেখতো। শুধু এটাই নয়, আমি উনার চোখে দিশার জন্য অদ্ভুত কিছু অনুভব করেছি। আরে পাগল নাকি তুমি? এতদিন তো শুধু আমার সন্দেহ ছিল, কিন্তু আজ আমার বিশ্বাস হয়ে গেল যে তোমার মাথাটা খারাপ। এই ছেলেটা রোজ ডিডিএর খালি ছাদে বসে জানি না কি একা একা বকবক করতো। এমন ভাবে বিহেভ করতো যেন ও কারোর সাথে বসে আছে। একা একাই হাসতো, একা একাই কথা বলতো, আবার কখনো আমার দিকে তাকিয়ে রেখে মুখ ঘুরিয়ে চলে যেত। আমার তো একে পাগলই মনে হতো যে বিনা কারণে কোনো কারণ ছাড়াই ভাঙা ছাদে কি করতো। মুখ বন্ধ করো নিজের, মিথ্যে বলছে ইনি। তুই আমাকে দেখতে পেলি, দিশাকে দেখতে পেলি না? আরে আমি ওর সাথে রোজ ছাদে যেতাম। আরে ভাই, চিকিৎসা করাও এর। বিজয়, দিশার অস্তিত্ব নেই। আজ পর্যন্ত কেউ ওকে দেখেনি। তুই সামলা ভাই নিজেকে। এই বয়সে যতই ভাববি তত বেশি বিরক্ত হবি নিজে। দেখ, আমি তোর বন্ধু, তোর খারাপ চাই না। তুই এখন কিছুদিনের জন্য নিজের বাড়ি চলে যা, আর বাড়ি গিয়ে নিজের ফ্যামিলিকে সব সত্যি বলে দে। এতদিন তুই যেটা নিজের চোখে দেখেছিস সেটা কিছুই নয়, একটা মায়াজাল ছিল। আমরা তো শত্রু নয়। আর এই আঙ্কেলও যা দেখেছে উনি তাই বলছে।
বিজয় কিছু বুঝতে পারছিল না যে এখনো যা দেখছে সেটা মিথ্যে, নাকি বিগত 1 বছরে ও যা দেখেছে সেটা মিথ্যে। নিজেকে এটা বোঝানো যে বিগত 1 বছর ধরে ও একটা ভ্রম, মানে একটা মায়াজালে ছিল। বিজয়ের জন্য কোনো কিছুই সহজ ছিল না। বিজয়ের মনে হচ্ছিল যেন সবকিছু ঘুরছে। বিজয় ভাই, তুই যে রুমটাকে নিজের বলছিস সেই রুমটা একদমই থাকার মতো অবস্থাতে নয়। তুই একটা কাজ কর, তুই আমার সাথে আমার রুমে চল, আর ওখান থেকে একেবারে বাড়ি চলে যাস। বিজয় মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর মোহন ওকে নিয়ে নিজের সাথে রুমে চলে গেল। পরের দিন সকালেই মোহন ওকে ওর বাড়ি যাওয়ার বাসে উঠিয়ে দিল। বিজয় নিজের বাড়ি চলে এসেছিল ঠিকই, কিন্তু ও যেন নিজেকেই ভুলে যায়। সব সময় একা বসে পেন্সিল দিয়ে একটা মুখ আঁকার চেষ্টা করে যাচ্ছে। বিজয় বাড়ি ফিরেছে প্রায় 1 মাস হয়ে গেছে। বাড়ির প্রত্যেকে ওকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত যে দিশা শুধু ওর মনের ভ্রম ছিল আর কিছুই না। কিন্তু বিজয় কারোর কথাই বিশ্বাস করতে রাজি নয়। এখন ওর আর পড়াশোনাতেও মন বসছে না, আর কারোর সাথে কথা বলার ইচ্ছা ওর নেই। এর মধ্যেই একটি সরকারি চাকরিতে ওর সিলেকশন হয়ে যায়। বিজয় চাকরিতে জয়েনও করে নেয়। কাজের চাপ আর সময় পেরোনোর সাথে সাথে ও আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। আজ আবারও 20 ডিসেম্বর, সেই দিন যেদিন বিজয়ের দিশার সাথে প্রথম দেখা হয়েছিল। জানি না কেন আজ বারবার বিজয়ের দিশার কথা মনে পড়ছিল। গভীর রাতে ওর মনে হলো যেন দিশা ওকে ডাকছে। বিজয় ঘরের বাইরে একবার দেখলো, কিন্তু বাইরে কেউ ছিল না। হঠাৎ আবারও ছাদের ওপর থেকে দিশার আওয়াজও শুনতে পায়। বিজয় পাগলের মতো দৌড়িয়ে ছাদে পৌঁছায় আর দেখে সামনে দিশা ওর দিকে তাকিয়ে হাসছে। বিজয় দৌড়িয়ে গিয়ে ওর হাতটা ধরে। তুমি এসে গেছো দিশা, আমি জানতাম তুমি আছো। আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? চলো আমি তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। বিজয়ের কথা শুনে দিশা নিজের পা পিছন দিকে বাড়াতে শুরু করে এবং ছাদের একদম ধারে গিয়ে দিশা আরো একবার পা পেছোতেই দিশা ছাদের নিচ থেকে পড়ে যায়। বিজয়ের মুখ থেকে সঙ্গে সঙ্গে চিৎকার বেরোয় আর ও বিছানার উপর শোয়ার থেকে উঠে বসে। আজ এতদিন বাদ আবার দিশার কথা মনে পড়লো। এটা কি হচ্ছে আমার সাথে? বিজয়ের চিৎকার শুনে বিজয়ের মা দৌড়িয়ে বিজয়ের রুমে আসে। কি হয়েছে বাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুমি কি ঘুমিয়ে পড়ো? আমি পরিষ্কার শুনলাম তুই দিশা বলে চিৎকার করছিলিস। নিশ্চয়ই ওই ডাইনিটা তো স্বপ্নতে এসেছিল। পরের দিন সকালে বাবু দেখ, একটা সম্বন্ধে এসেছে তোর জন্য। মেয়েটি বাড়িলিতে থাকে, আমাদের ওকে ভালোই লেগেছে। তুই দেখে বল কেমন লাগছে। আর শোন, যতক্ষণ তুই জীবনে এগিয়ে না যাবি ততক্ষণ পর্যন্ত এই অতীতের খারাপ খেয়াল তোর পিছন ছাড়বে না, তোকে কষ্ট দেবে। ঠিক আছে মা, তুমি যা ভালো বোঝো, আমি রাজি আছি। বিজয়ের হ্যাঁ বলাতে বিজয়ের পরিবার আশীর্বাদের জন্য দৃষ্টির বাড়ি পৌঁছায়। যাও মা, জামাই বাবাকে বাড়ি দেখিয়ে নিয়ে এসো। দৃষ্টি বিজয়কে দোতলা দেখাতে নিয়ে যায়। দোতলার ঘরে একটি ছবি দেখে বিজয়ের পা ওখানেই জমে যায়। আরে কি হলো? এটা আমার দিদি দিশার ছবি। 5 বছর আগে পড়াশোনা করার জন্য দিল্লি গেছিল। কোনো একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু ছেলেটা ওকে ধোকা দিয়ে ছেড়ে চলে যায়। দিদি ওর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু যখন ও আর ফিরে আসেনি তখন দিদি হতাশ হয়ে আত্মহত্যা করে। কি? উনি মারা গেছে? কবে? কিভাবে? মানে কিভাবে হলো? একটু আমাকে খুলে বলে প্লিজ। 4 বছর আগে। কিন্তু দিদি আমাদের আশেপাশেই আছে। আমি আমার দিকে অনুভব করতে পারি। অনেক গভীর বন্ড ছিল আমাদের মধ্যে। কি হলো? আপনি ঠিক আছেন? প্লিজ নিচে চলুন, আমার ভালো লাগছে না। জানি না এটা কি ছিল। দিশার বোন দৃষ্টির সাথে বিজয়ের বিয়ে ঠিক হয়। বিজয়ের খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু চেয়েও কাউকে কিছুই বলতে পারছিল না। আর বলেই বা কি হবে? কেই বা বিশ্বাস করবে ওর কথায়? এইরকম অস্বস্তিতেই 1 মাস পেরিয়ে বিয়ের দিন এসে হাজির। বিয়ের পর দৃষ্টি বিজয়ের ঘরে বসে ঘোমটা নিজের মুখ লুকিয়ে বিজয়ের জন্য অপেক্ষা করছিল। বিজয়ের পায়ের শব্দ পেয়ে দৃষ্টি আরেকটু ঠিক হয়ে বসে। কিছুক্ষণ বাদে বিজয় দৃষ্টির ঘোমটা তোলে। আমি বলেছিলাম না জান, মরার পরেও আমি তোমাকে ছেড়ে যাব না। অনেক অপেক্ষা করিয়েছি তুমি, এখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। এই বলে দৃষ্টি জোরে জোরে হাসতে শুরু করে। বিজয়ের বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না যে এই আওয়াজ দৃষ্টির নয়, দিশার। কাঁপতে কাঁপতে বিজয় বিছানা থেকে উঠে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দৃষ্টির চোখ আস্তে আস্তে পুরো সাদা হয়ে যায়, মুখটাও ভয়ানক হয়ে ওঠে। আস্তে আস্তে ও বিজয়ের দিকে এগোতে থাকে, আর বিজয় কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়।
ভালোবাসো তো আমায়? অনেক বেশি, তুমি ভাবতেও পারবে না এতটা ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। ভেবে নাও, ভালোবাসলে সীমা পার করে ভালোবাসতে হবে, আর না হলে আমরা বন্ধুই ঠিক আছি। এখন ব্যাস হয়ে গেছে সিদ্ধান্ত। কিছু কিছু ভালোবাসা মারা যাওয়ার পরেও পিছন ছাড়ে না। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।